আমাদের আমাদের যে মেজো তরফের বাড়ি তাতে আমরা ছোটোবেলা থেকেই শুনতাম কালী সিংয়ের পীরে, কালী সিংয়ের পীরে। এবার দাদুর কাছে জিজ্ঞাসা করে জানতে পারি যে কালী সিং ছিলেন দারোয়ান। হ্যাঁ, তো উনি নাকি কোনো একটা জায়গা থেকে আমাদের ওখানে ডাকাতি করতে আসেন। উনি ডাকাত দলের সর্দার ছিলেন এবং উনি সব ডাকাতিও করেন। দিয়ে রাত্রে ডাকাতি করে জিনিসপত্র নিয়ে যখন উনি বেরোতে যান তখন আমাদের সদর বন্ধ ছিল, মেন সদর বন্ধ ছিল। তো হঠাৎ করে উনি দেখেন যে ওনাকে কেউ একটা তাড়া করে বেড়াচ্ছে এবং উনি বলেন যে উনি বলেছিলেন যে উনি নাকি মায়ের রূপধারী কাউকে দেখেছিলেন, যে তুই নিয়ে যেতে পারবি না। তো উনি তখন ভয়েতে অজ্ঞান হয়ে পড়ে যান এবং আলটিমেটলি ভোরবেলা উনি ধরা পড়েন এবং তারপর ওকে সবাই বোঝায় যে তুমি ভালো হয়ে যাও, এইখানে তুমি কাজ করো। তো উনি আর কি করতে পারবেন, উনি তখন ওই দারোয়ান হয়ে যান। তো ওই আমাদের বাড়ির একটা ছিল, বসবার জায়গার মতন করা ছিল, তো সেইটা বলতো কালী সিংয়ের পীরে। তা আমার দাদুর মুখে শুনেছি যে ওইখানেই নাকি কালী সিং বসে থাকতো লাঠিয়া। এবং ছোটোবেলায় দাদুদের ওই রান্নাবাড়ি নিয়ে যাওয়া করা, বা বন্যা হলে জল হয়ে গেলে ওই গামলাতে বসিয়ে নিয়ে যেত। দাদুরা তখন ছোট ছিল, ওই খেতে যাওয়ার সময় নিয়ে যেত, আবার নিয়ে আসতো। এই কালী সিংয়েরই কাজ ছিল। আমরা ওটাকে কালী সিংয়ের পীরেই বলি। আমরা চলে এসেছি নতুন কন্টেন্ট নিয়ে বর্ধমানের বনেদি বাড়ি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তোমার বিসি রোডে। এই দিক দিয়ে তুমি যদি যাও তাহলে বিসি রোডে, এটা হচ্ছে খোসবাগান। এই দিক দিয়ে চলে গেলে তুমি চলে যাবে রাজবাড়ি, আর এই পাশটা হচ্ছে রানীগঞ্জ বাজার, আর এই পাশে হচ্ছে বিচিত্রা সিনেমা। ঠিক তার এই পাশেই হচ্ছে, দেখো এইরকম একটা গেট পাবে, যেটা হচ্ছে তোমার কুমিরকোলা হাউস। এটা হচ্ছে কুমিরকোলা হাউস, তাদের বাড়ি। এখনও পুরনো কাজ, দেখো কিছু দেখা যাচ্ছে, অপূর্ব কাজ এখনও। দেখো পুরনো কাজ এখনও বোঝা যাচ্ছে কিছুটা। আর দেখো পিলারগুলো হচ্ছে লোহার পিলার। এইটা হচ্ছে উঠান, চার ধারে দেখো বাড়ি, মাঝখানে উঠান এবং বারান্দা, চার ধারটা বারান্দা। আগেকার দিনের বুঝতে পারছো যে সেই সময় কতটা রমরমা ছিল এই জমিদার বাড়ি। জাহাজে করে এসেছিল এই পিলার। কিভাবে এসেছিল পিলার? জাহাজে করে এসেছিল। আচ্ছা, এখনো কোনো জং পড়েনি কিন্তু, কোনো পিলারে কোনো জং নেই, বহু পুরনো। লোহার থাম, প্রত্যেকটা থাম দেখতে পাচ্ছি লোহার, কাঠের নয়, লোহার থাম। করিবর্গার হচ্ছে, হ্যাঁ লোহার করিবর্গা, সব বিম দিয়ে তৈরি করা। অপূর্ব অপূর্ব কাজ বাড়ি। আমরা কথা বলে নেব কুমিরকোলা জমিদার বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে এবং জেনে নেব এই পরিবারের ইতিহাস। ভিডিওটার সঙ্গে থাকুন। আপনাদের পরিবার সম্বন্ধে যদি দু চার কথা দর্শকদের জানান। আমাদের পরিবার, আমরা যতটা শুনেছি বা দাদুদের মুখে গল্প শুনে, যে আমাদের পরিবার হুগলি জেলার কুমারডুবি গ্রাম থেকে বর্ধমান জেলার কুমিরকোলা গ্রামে এসে পৌঁছেছিলেন। কারণ ডাচ আক্রমণ আর ধর্মান্তকরণ, এই দুটোকে এড়াতে আমাদের তৎকালীন পূর্বপুরুষ নন্দরাম ব্রহ্মচারী তিনি চলে এসেছিলেন আমাদের গৃহদেবতা বলরাম রেবতীকে নিয়ে। বলরাম রেবতী কতদিন আমাদের পরিবারে আছেন আমরা জানি না, আমরা শুধু 13 পুরুষ জানছি যে উনি আমাদের সঙ্গে আছেন, আমাদের মাথার ওপর আছেন। আপনি কততম পুরুষ? আমি 13তম পুরুষ। এরপরে আমাদের জেনারেশন আরো বাড়বে বা বেড়েছে। আর তিনি কুমিরকোলা গ্রামে এসে তারপর এখানে সংসার ধর্ম পালন করেন। তার এক ভাইপো ছিল রাধানাথ বন্দ্যোপাধ্যায়, তিনি মারা যান। তারপর যখন নন্দরাম ব্রহ্মচারী সংসার ধর্ম করেন, তাঁর 2 ছেলে ছিলেন, আদিনাথ আর যদুনাথ। যদুনাথের বংশ সম্পর্কে আমরা কিছু জানি না, কেননা দামোদরের বাণে যদুনাথ দামোদরের ওই পারে চলে গেছেন। আমার দাদুদের মুখে আমি যতটুকু শুনেছি, তার বেশি আমি আর কিছু জানি না। আদিনাথ বন্দ্যোপাধ্যায়ের আবার 2 ছেলে ছিলেন, দেবীপ্রসাদ আর ঈশ্বরপ্রসাদ। দেবীপ্রসাদের বংশ হলাম আমরা। দেবীপ্রসাদের 2 ছেলে, প্যারীমোহন বন্দ্যোপাধ্যায়, মনমোহন বন্দ্যোপাধ্যায়। প্যারীমোহন বন্দ্যোপাধ্যায় আমাদের পরিবারের প্রাণপুরুষ ছিলেন। প্যারীমোহন বাবু জমিদারি কিভাবে স্থাপন করলেন? প্যারীমোহন বন্দ্যোপাধ্যায় ওই তখনকার দিনের FA
পাস ছিলেন, পরে উনি ল পড়েন, FA ল ছিলেন, এবং তারপরে উনি জজ হয়েছিলেন। কোন কোর্টে? তখন বর্ধমান কোর্ট ছিল। হ্যাঁ, তাও এটা কত বছর আগেকার ঘটনা? এটা 200-র বেশি তো বটে। ব্রিটিশ আমলে? হ্যাঁ, ব্রিটিশ আমলে, ব্রিটিশ আমলেই পুরোটা, ব্রিটিশ পুরোটাই। আমলে বলছেন? হ্যাঁ, পুরোটাই ব্রিটিশ আমলে, পুরোটাই পুরোটাই ব্রিটিশ ব্রিটিশ আমলে। আচ্ছা। এবং তারপরে উনি ওনার তখন ধন সম্পত্তি হাতে আসে জজ হবার পর, এবং তখন উনি আস্তে আস্তে জমিদারি কিনতে আরম্ভ করেন। তা আমরা যতটুকু মানে মুখে মুখে শুনেছি, লিখিত খুব একটা তথ্য নেই, যে উনি আস্তে 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 পরের দিকে প্রায় 365টা মহল কিনেছিলেন এই মানে পূর্ব বর্ধমান জেলার মধ্যেই। হ্যাঁ, আর বাঁকুড়াতেও কিছু ছিল, আমরা যা জানি বাঁকুড়াতেও কিছু ছিল। হ্যাঁ, তো এই দিকে যেমন আমাদের গলসির দিকেও আমাদের মানে কিছু ইয়ে সম্পত্তি ছিল, এটা আমরা জানি, বা পরের দিকেও আমরা শুনেছি, যদিও এখন আমরা সেগুলো আর আমাদের কাছে কোনো নথি না থাকার জন্য নন ট্রেসেবল হয়ে গেছে, আমরা সেগুলো আর খুব একটা জানতে মানে ওই সম্বন্ধে আর বিশেষ কিছু জানি না, কিন্তু ছিল জানি, এবং যাদের কাছে ছিল তারাও এসে আমাদের কাছে বলেছে যে আমাদের নামে জমি আছে, কিন্তু আমাদের কাছে কোনো তথ্যাদি নেই বলে আমরা আর ওদিকে অগ্রসর হতে পারিনি। কিন্তু ওই গলসির দিকেও ছিল, আবার এই দিকে মহেশপুর, দুর্গাপুর, মহেশপুরে ছিল, মানে আমাদেরই বাড়ির ছিল মহেশপুরে মহল, দুর্গাপুরে মহল, বাঁকুড়াতে ছিল। তো উনি তখন যখন জমিদারি প্রতিষ্ঠা করেন, তখন ওনার বেশ কিছুদিন পর্যন্ত ওনার কোনো সন্তানাদি ছিল না। তো কথিত আছে যে উনি নাকি মায়ের স্বপ্নাদেশ পান যে তোর এখন ক্ষমতা আছে, তুই পুজো করলে তোর ঘরে সন্তান আসবে, এবং তার মা দুর্গা। আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়? হ্যাঁ, আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়। এই বছর ধরুন 197তম পুজো আমাদের হবে। তো 1830 সালে উনি ওই দুর্গাপুজো করেন, এবং তারপরেই ওনার 4 ছেলে এবং 2 মেয়ে হয়। 4 ছেলের মধ্যে ওই দুর্গা প্রসাদ, শারদা প্রসাদ, বরদা প্রসাদ, অন্নদা প্রসাদ, আর 2 মেয়ে ছিলেন ব্রহ্মময়ী আর কৃপাময়ী, এবং সবই উনি দুর্গার নামে রেখেছিলেন, যেহেতু মায়ের আশীর্বাদই হয়েছিল বলে তার ধারণা। এবং তখনকার দিনে তিনি খুবই মানে বিত্তশালী জমিদার ছিলেন, এবং যেহেতু নিজে জজ ছিলেন, তার 4 ছেলেই কিন্তু তখনকার আমলে শিক্ষিত ছিলেন। হ্যাঁ, তার যে 4 ছেলে তাদের তিনি শিখিয়েছিলেন, এবং মেয়েদেরকেও উনি কিন্তু পড়াশুনো শিখিয়েছিলেন। মানে তৎকালীন ইয়েতে মেয়েরা অতটা স্কুলে যেত না, কিন্তু উনি বাড়িতে শিক্ষক এনে পড়াশুনো শিখিয়েছিলেন। মানে তার 6 ছেলে মেয়েই লেখাপড়া শিক্ষিত ছিল, মানে তৎকালীন দিনে যা শিক্ষা অনেকটা আধুনিকতা। হ্যাঁ, তৎকালীন, এবং ওই অত মানে ভেতরের দিকে গ্রাম, মানে খুবই ইন্টেরিয়ার গ্রাম আমাদের। এখন সেটা নেই, যা যোগাযোগের ব্যবস্থা হয়েছে বলে, কিন্তু প্রচণ্ড যোগাযোগের মানে অব্যবস্থা ছিল, এবং কিছুই পাওয়া যেত না। আমরাও অনেক দিন পর্যন্ত দেখেছি যে ওখানে নিয়ারেস্ট জায়গা হচ্ছে মানে এমনকি পান পাওয়া যেত না, তো খণ্ডঘোষে আসতে হতো। খণ্ডঘোষ রাস্তা থেকে আমাদের গ্রামটা যেতে গেলে মোটামুটি ওখান থেকে আড়াড্যাং, খণ্ডঘোষের আগে 5-7 কিলোমিটার ভেতরে। হ্যাঁ, 2 মাইল, মানে আড়াড্যাং থেকে 2 মাইল, টোটাল বর্ধমান থেকে 26 কিলোমিটার, খুব বেশি দূর নয়, কিন্তু খুব ইন্টেরিয়ার গ্রাম, একদম দামোদরের ধারে। হ্যাঁ, এবং আমার খুব ভালো মতন মনে আছে যে যখন 91 মানে 1991 সালে যখন বর্ধমান কুমিরকোলা বাস হয়েছিল, মানে আমার দাদু তখনও জীবিত ছিলেন, উনি 92 জানুয়ারিতে মারা গেছিলেন। তো তার আগে মানে উনি ওটা দেখে গেছিলেন যে বর্ধমান থেকে কুমিরকোলা বাস হয়েছে, এবং আমাদের মনে নেই, কিন্তু আমরা খুব শিশুকালে ওই দামোদর পেরিয়ে নৌকো করে যেতাম, যখন ব্রিজ হয়নি সদরঘাটে। আচ্ছা, 78-এ ব্রিজের পর। কত সালের ঘটনা এটা, যখন ব্রিজ হয়নি দামোদরে? ব্রিজ হয়নি মানে 78-এর আগে, তখন আমরা ডিস্টার্ব করছি এখানে, কারণ এটা পুরোনো দিনের একটা ইতিহাস জানতে পারলাম যে আমরা তখন নৌকো করে পেরুতেন। নৌকোটা ধরতেন কোথায়? মানে তখনকার মানুষ, মানে সেই সময় বর্ধমানের মানুষ যখন দামোদর যে ক্রস করবে, নৌকো ঘাটটা কোথায় ছিল? ওই ইদিলপুরের বাঁধ ধরে যাওয়া হতো। আচ্ছা, দিয়ে এটা আমরা শুনেছি, এবং আমার ঠাকুমার কাছে আমি গল্প শুনেছি, মানে এটা একদম যে ওই আগে আমাদের কুমিরকোলার থেকে গরুর গাড়ি আসতো,
এসে ওই আমাদের যেটা ছোটদের বাড়ি দেখলেন, ওই কুমিরকোলা হাউস যেটা রানীগঞ্জ মোড়ে, ওদের বাড়িতে গরুর গাড়িগুলো থাকতো। এবং আমার ঠাকুমাদের ওই তখনকার দিনে জমিদার বাড়ির বউ যাচ্ছে বলে সামনে ঢাকা দিয়ে দিত। তা আমার ঠাকুমা বলতেন যে জলে থাকতাম না স্থলে থাকতাম নিজেরাও জানতাম না, সব বাড়ির বউরা আমরা গল্প করতে করতে, এই 3 বাড়ির মানে বড়, মেজো আর ছোট, সেজোরা ওখানেই থাকতেন। তো যার জন্য এই 3 বাড়ির ওই গল্প করতে করতে যেতেন। এবং ওই সমিতি গরুর গাড়ি সমিতি নৌকায় তুলে দিত। আমরাই দেখেছি, হ্যাঁ আমরাই দেখেছি গরুর গাড়ি সমেত নৌকোয় তুলে দিচ্ছে। আমরা জিজ্ঞেস করতাম কেন গো এরকম? আরে বুঝতে পারছিস না, এটা পুরনো জমিদার বাড়ির লোক, বউ ও একটু বাড়ির মেয়েদেরকে যাতে বাইরের লোক পর্দানসীনের ব্যাপারটা, এটা এত পর্দানসীনের ব্যাপারটা যেটা ইয়ে তো নয়। আমরা গরুর গাড়িতে গেছি। আচ্ছা দিদি একটা কথা জিজ্ঞাসা করি, গরুর গাড়িতে গেছে নদীর দামোদর নৌকো দিয়ে, নৌকো ভাড়া তখনকার দিনে কেমন শুনেছেন যে কত ভাড়া নিত, পাড়ানি কত নিত? সেটার আমাদের আইডিয়া নেই, মানে তখন খুবই ছোট শুনেছেন ঠাকুমা বা সেটা নিয়ে কখনো আলোচনা শুনিনি। আসলে পুজোর সময় আমাদের যাওয়া হবে, নৌকো তো অলরেডি মানে কত সময় লাগতো বলতো ঠাকুমারা যে বর্ধমান থেকে ওপারে যেতে, মানে পোলেমপুরটাই ধরলাম, ওদিকটা যেতে কত সময় লাগতো দামোদরে? দামোদর ওই সময়টা মানে আমরা তো বছরে একবারই যেতাম, ব্রিজ না হওয়ার আগে নৌকো করে কত সময় লাগতো? পুজোর সময়টাই আমরা যেতাম, তখন তো খুব ভরা দামোদর ছিল, মানে এখনকার মতন দামোদর তখন ছিল না, তো অনেকটাই সময় লাগতো। মা কি বলতে পারবে? 20-25 মিনিট লাগলো, বেশি না। তখন 20-25 মিনিট লাগতো। আচ্ছা, মানে আমি খুব জলে ভয় ছিল আমার। প্রথমবার যখন শ্বশুর বাড়ি যাই আমি, ওই নৌকোয় উঠিয়ে দিয়ে দেওয়া হয়েছে আমাকে, তখন আমি ভীষণ কান্নাকাটি করেছিলাম আর কি, সেইটা আমার মনে আছে। আচ্ছা। এবং আমরা দেখতাম একসঙ্গে অনেক, মানে সবাই, মানে ওইখানে গিয়ে দিলপুরের বাটা, ছোটোবেলায় আমার একটা আলগা স্মৃতি আছে যে সবাই একসঙ্গে ওখানে জড়ো হতো, দিয়ে যে যেমন, মানে ওরম কোনো বাচ্চা ছিল না যে আমি আমার বাড়ির লোকের সাথেই নৌকায়, মানে যে নৌকায় যতজন ধরতো যেত কত দূর, ইদিলপুর পর্যন্ত? ইদিলপুর থেকে আপনি চাপলেন, হ্যাঁ ওই আমাদের গ্রামের সালুন না একদম কুমিরকোলার ওই নদীর, আমাদের গ্রামের নদীটা, না আমাদের যিনি ধর্ম ঠাকুর আছেন মা ভবানী, ওখানে নবমীতে আমাদের ওই ধর্ম ঠাকুরের পুজো হয়, ওই ভবানীতলার খুব কাছেই নদী থাকতো। এবং খুব বেশিরভাগ অনেক সময় নদী গতিপথ পরিবর্তন করে হয়তো বা একটু দূরে যেত, কিন্তু অনেক সময় আবার নদী খুব কাছাকাছি এসে যেত, মানে ভবানীতলায় দাঁড়ালেই নদী দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমরা যখন ওই আগে তো মানে কুমিরকোলা যাওয়াটা আমাদের কাছে একটা পুজোর সময় 5টা দিন, মানে আমরা কখনো শহরের পুজো দেখিনি, শহরের জাঁকজমক আলো, হ্যাঁ আমরা ষষ্ঠীর দিন মানে অবধারিত যে আমরা যাবই, এবং একাদশীর দিন আবার আমরা সকাল হতে পেতো না, আমরা বেরিয়ে আসতাম ভোরই, কিন্তু ওই 5টা দিন আমাদের একটা আলাদা আনন্দ ছিল। এবং ওইটা মানে খুব ভালোই মনে আছে যে ওই 5 দিন আমরা সেই খুব স্বাধীনভাবে। আমাদের দুর্গাপুজোতে দিদি কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য আছে? হ্যাঁ আমাদের দুর্গাপুজো কি আলাদা বৈশিষ্ট্য আছে মানে যেটা অন্য কারণ নেই? যেমন আমাদের মহাষ্টমীর যে পুজোটা, ওটাতে আমাদের মানে এক ঠাকুরের সামনে আমাদের কোনো বলি হয় না, মানে কোনো পশু বলি কখনোই ছিল না, মানে আজ বন্ধ হয়েছে বলে নয়, কখনোই ছিল না। মানে মা নাকি স্বপ্নাদেশ দিয়েছিলেন যে এখানে কোনো বলি দিস না, তো সেই জন্য মানে পশু বলি দিস না এরকমই, মানে উনি একটা স্বপ্নাদেশ পেয়েছিলেন, মানে পেয়ারি মোহন বন্দ্যোপাধ্যায়। তো উনি তখন ওইখানে আমাদের ওই অষ্টমীতে ছাঁচি কুমড়ো বলি হয়। হ্যাঁ, আর আমাদের যেটা বিশেষত সেটা হচ্ছে যে 3 দিনে আমাদের 1008 বেলপাতা এবং 3 দিনই হোম হয়, এটা বিশেষ স্পেশালিটি। আর মহাষ্টমীতে আমাদের একটা 1 মণ দর্শের চালের নৈবেদ্য হয়, সেটা বিশাল পরাত, মানে ছোটোবেলা থেকে আমরা ওইটা দেখতাম আর কি, মানে বেশ কয়েকজন মিলে ওই মানে থালাটা যেটাকে পরাত বলে আর কি, ওই থালাটা নিয়ে আসতো আর কি। তো ওই মানে থালাটাকেও একা বয়ে আনতে পারবে না, মানে বইটা বয়ে আনার জন্যই 4-5 জন লোক লাগবে আর কি। আনার পর ওই চাল টালগুলো ঢেলে দেওয়া হতো, এবং মায়ের সব গোটা ফল, মানে মহাষ্টমীর যেহেতু চামুণ্ডার পুজো হবে, গোটা ফল। আর অনেককে দেখেছি যে সন্ধি পুজোর সময় আলাদা করে আমাদের যেমন ওই সন্ধিক্ষণ পুরো টাইমটা যতক্ষণ সন্ধি পুজো চলে ততক্ষণই আমাদের পুষ্পাঞ্জলি হয়, কন্টিনিউ পুষ্পাঞ্জলি হতে থাকে। আর ওই পুষ্পাঞ্জলি হতে হতে ফাঁকে ওই বলিটা হয়ে যায়,
এবং বলি দেওয়ারও ওই নির্দিষ্ট লোক আর কি সবসময়ের জন্য, মানে ওরাও ওই জেনারেশন ওয়াইজ দিচ্ছে আর কি। ওরাও জেনারেশন অনুযায়ী হ্যাঁ, কাজ, ওরা ঢাকি আপনাদের জেনারেশন অনুযায়ী আছে, জেনারেশন ওয়াইজই ছিল। বা যিনি ঠাকুর তৈরি করেন আপনাদের হ্যাঁ, তিনি ঠাকুর কি সেই যিনি একই তৈরি না, একই পরিবারের লোক? মানে বেশ কিছু বছর আগে চেঞ্জ হয়েছে, কারণ আচ্ছা। যিনি করতেন তার বাড়িতে আর কেউ ওই কারিগর হয়নি, তো আচ্ছা। সেই জন্য আগে আমাদের গ্রামেই করতো, আমাদের গ্রামেই একজন করতো, আচ্ছা। কিন্তু এখন ওই বাঁকুড়া ইন্দাসে একজন করে। মানে আমাদের ওই আমাদের ঠাকুরের একটা স্পেশাল ছাঁচ আছে, মানে সাবেকি বাড়ির যে এটা হয় সেটা আমাদের আছে আর কি, মানে নর্মাল ঠাকুরের মতন আমাদের ঠাকুর হয় না। আর একটা আমাদের বিশেষ স্পেশালিটি হচ্ছে যে আমাদের ঠাকুর প্রত্যেকবার নতুন নথ করে পুজোটা শুরু হয়, মানে যে পালাদার তাকেই নথটা দিতে হয়। আচ্ছা। তো আমাদের চার মানে ওই মানে মেন যিনি কর্তা মানে পেয়ারিমোহন বন্দ্যোপাধ্যায়, তো তার ঠিক করা নিয়মই আজ অবধি চলছে, এবং ভাগটা তার 4 ছেলের মধ্যেই ছিল, তারপর আর পুজোর কোনো ভাগ হয়নি, এবং উনি পুজোর দায়িত্বটা মেনলি ছেলেদের ওপরই দিয়ে গেছেন। আর কিন্তু আমাদের ওনার 2 মেয়েও ওখানেই থাকতেন আর কি। হ্যাঁ, তো তাদের ফ্যামিলিও ওই আমাদের মানে আমরা একসঙ্গে একটা গোটা ফ্যামিলি বলি। ওনার 2 মেয়ের ফ্যামিলিও কি জামাইরা ওখানেই থাকতেন, আচ্ছা। এবং তারাও বংশ পরম্পরায়, মানে আমরা যেমন 6 পুরুষ এসেছি তারাও 6 পুরুষ আছে। আচ্ছা। এবং অনেক সময় তো দেখা গেছে তাদের মেয়েরাও আবার অনেকে থেকেছে, তাদের ছেলেরা তো থেকেইছে, তাদের মেয়েরাও অনেক সময় থেকেছে। তো ওরাও মানে ওদেরই বেশি অংশ কিন্তু আমাদের পুজোর কাজ যে করে এটা কিন্তু ওই মেয়ের বংশই বেশি করে। এবং ওনার একটা বক্তব্য ছিল যে উনি দুর্গাপুজো প্রতিষ্ঠা করেছিলেন, তা আমাদের খুব বড় বংশ, তো তাতে অসুখ হয়ে যাওয়ার নানা রকম সম্ভাবনা থাকতো আর কি, এবং হয়েওছে, বহুবার হয়েছে। তো ওনার ওইটা ছিল যে মেয়েদেরকে আমি ওই জন্যই আমার কাছে রেখেছি যে মেয়েরা আমার পুজো তুলে দেবে, মানে ছেলের বাড়ি অসৌচ হয়ে গেলে পুজোর কিছুতে থাকতে পারবে না। হ্যাঁ, সেজন্য ওইটা মানে মেয়ের বাড়ি। আমরা পেয়ারিমোহন বাবু একটা স্কুল শুনেছিলাম উনি প্রতিষ্ঠা করেছেন। হ্যাঁ, উনি স্কুলটা কত বছরের পুরনো? ওটা 150-র বেশি তো হবেই, এক্স্যাক্ট সালটা মানে ওটা আমার মনে পড়ছে না, তবে 150-র বেশি তো হবেই, কারণ ওনার প্রতিষ্ঠিত পুজোই তো ধরুন মানে 200 বছরের দিকে যাচ্ছে।